আচ্ছা ভাইয়া, বাবার কবরটা কি কবরস্থানে দেওয়াটা খুবই জরুরি? মানে কি, এই কবরস্থানটা আবার কি দোষ করলো? না মানে ভাইয়া, ইমাম সাহেবও কিন্তু জানাজার নামাজ পড়িয়ে আর এই কবরস্থান পর্যন্ত আসেনি। এছাড়া এই গ্রামের মুরব্বী লোকেরাও কিন্তু এই কবরস্থানে বাবাকে দাফন করতে নিষেধ করেছেন। তাদের মতে এটা একটা অভিশপ্ত কবরস্থান এবং এখানে যাদেরই কবর দেয়া হয় তাদের আত্মা নাকি কোনোদিনই শান্তি পায় না। তাদের আত্মাগুলো আবার তাদের পরিবারের কাছে ফিরে যেতে চায় এবং এক পর্যায়ে তাদের পরিবারে ফিরে এসে পরিবারের বাকি সদস্যদেরকেও খুন করে তার সাথে করে ওপারের দুনিয়ায় নিয়ে যায়। তুই কি পাগল হয়ে গেছিস? তুই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের ছাত্র? একজন বিজ্ঞানের ছাত্র হয়ে এতটা মূর্খের মতো কথা বলিস কি করে তুই? এরা গ্রামের মানুষ, এরা এখনো নানান কুসংস্কারে বিশ্বাস করে জীবনযাপন করে। এরা মূর্খ, তাই এরা এরকম বোকার মতো অদ্ভুত কথা বলছে। এই অশরীরী আত্মা বলে কিছুই হয় না, এসব হলো কুসংস্কার। এই কবরস্থানে বাবার কবর দেয়া হবে, আর আমাদের কিছুই হবে না। তাছাড়া এই গ্রামে আর কবরস্থানই বা কই? যদিও একটা আছে, তাও গ্রামের অনেক ভেতরে। শহর থেকে এসে সেখানে গিয়ে বারে বারে কবর জিয়ারত করাটা অনেক ভেজাল হবে, তার চেয়ে ভালো এখানে কবরটা দেয়া। এছাড়া বাবার শেষ ইচ্ছাও ছিল তার মৃত্যুর পর যেন তার কবর শহরে না দিয়ে গ্রামে দেয়া হয়। তাই তুই এটা নিয়ে আর এত চিন্তা করিস না, বাবার কবর এখানে দেয়া হবে। আমরা যে কজন আছি আমরা সবাই মিলেই কবরটা দিতে পারবো, গ্রামের কাউকেই আর লাগবে না। শুধু তুই দাঁড়িয়ে থাক। কথা হচ্ছিল আবির এবং আসিফের মধ্যে। তারা দুই ভাই, তারা দুজনেই স্থায়ীভাবে শহরে বাস করে। আবির পরিবারের ছোট ছেলে এবং আসিফ বড় ছেলে। আবির এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র, আর আসিফ লেখাপড়া শেষ করে বর্তমানে একটা ব্যাংকে কাজ করে। আসিফ বিবাহিত এবং তার একটি 5 বছর বয়সের মেয়েও আছে। তারা শহরে বাবা মা এবং দুই ভাই, আসিফের স্ত্রী ও মেয়ে মিলে একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকত। কিন্তু হঠাৎই তাদের বাবা ব্রেন স্ট্রোক করে মারা যান, আর তার বাবার অনেক ইচ্ছা ছিল তাকে যেন গ্রামের বাড়িতে কবর দেয়া হয়। তাই আসিফ এবং আবির তার বাবার লাশ নিয়ে এই গ্রামের বাড়িতে এসেছেন। শহর থেকে আসিফের এক মামা এবং কিছু বন্ধুও তাদের সাথে এসেছেন কবর দিতে। আসিফ এবং আবির জন্মের পর থেকেই শহরে বড় হয়েছেন, খুব একটা গ্রামে আসা হয়নি তাদের। তাই এই গ্রামটা সম্পর্কে অনেক কিছুই জানে না তারা। তাই কবর দিতে এসে নানান গ্রাম্য মানুষের নানান অদ্ভুত রকমের কথার শিকার হচ্ছেন তারা। তবে এসব কিছুকে ভুলে তারা তাদের বাবাকে কবর দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল গ্রাম থেকে কিছুটা দূরের একটা পুরাতন কবরস্থানে। কিন্তু গ্রামের লোকেদের মতে এটা একটা অভিশপ্ত কবরস্থান। এই কবরস্থানে 12 বছর ধরে কাউকে কবর দেয়া হয় না। এখানে যাদেরই কবর দেয়া হয় তাদের আত্মা আর কোনোদিন মুক্তি পায় না। তাদের আত্মা অভিশপ্ত হয়ে যায় এবং তাদের পরিবারের মানুষের কাছে ফিরে যেতে চায়, কিন্তু তাদের পরিবার আর তাদের স্বাভাবিকভাবে গ্রহণ করে না এবং তাই এই আত্মাগুলো সেই পরিবারের সদস্যদের খুন করে তার সাথে করে ওপারের দুনিয়ায় নিয়ে যায়। গ্রামের লোকেরা বলেন এরকম ঘটনা নাকি পূর্বেও অনেকবার ঘটেছে। আবির গ্রামের লোকেদের কিছুটা কথা শুনে ভয় পেয়ে যায়, কিন্তু আসিফ কিছুতেই তাদের কথা বিশ্বাস করে না, কারণ এই কথাগুলোর সাথে বাস্তবতার সে কোনো মিলই খুঁজে পায় না। গ্রামে থাকা তাদের আত্মীয় স্বজনরাও বারে বারে তাদের নিষেধ করেছিল যে এই কবরস্থানে যাতে তাদের বাবাকে তারা কবর না দেয়, কিন্তু আসিফ তাদের কারোর কথাই কানে দেয় না। সে জেদ করে বসে যে এই কবরস্থানে তার বাবাকে কবর দিবে সে। এছাড়া শহর থেকে এই কবরস্থানে আসাটাও সহজ। তাই কবর দেয়া নিয়ে আসিফের সাথে নানান তর্কে জড়িয়ে তার গ্রামের কোনো আত্মীয় স্বজনই তার বাবার দাফন দিতে আসেনি এখানে। এখন 3.5 হাত গর্তের সামনে শুধু দাঁড়িয়ে আছে আসিফ, আবির, তাদের মামা, আসিফের 4 জন শহরের বন্ধু এবং 2 জন লোক যারা এই কবরটা খুঁড়তে এসেছে। আর একটা খাটিয়া রয়েছে যেখানে তাদের বাবার লাশ রয়েছে। লাশটা দাফনের জন্য সবকিছুই প্রায় জোগাড় করা হয়েছে। এরপর যেই তারা দাফনের কাজ শুরু করবে ঠিক তখনই কবরস্থানে একটা পাগলের প্রবেশ। পাগল লোকটাকে দেখে সবাই প্রথমে বেশ ভয় পেয়ে যায়। পাগলটার পরনে ছিল শুধু একটা ছেঁড়া লুঙ্গি আর একটা ছেঁড়া গেঞ্জি। পাগল লোকটা দৌড়াতে দৌড়াতে তাদের সামনে এসে হাজির হলো। এরপর অনেকটা কাঁদতে কাঁদতে তাদেরকে বিনয় করে বলতে লাগলো, তোমরা কি মরতে এখানে এসেছো?
তোমরা কি পাগল হয়ে গেছো? তোমাদের কি নিজেদের জীবনের প্রতি কোনো মায়া নেই? তোমরা চলে যাও এখান থেকে। এখানে কাউকে কবর দিও না, তাহলে তোমাদের পরিবারের আর কেউ বেঁচে থাকবে না। ও তোমাদের কাউকে বাঁচতে দিবে না। চলে যাও এখান থেকে। নিজে থেকে অভিশাপকে আহ্বান করো না। পাগল লোকটার কথা শুনে আবির এবং সবাই বেশ ভয় পেয়ে যায়। এদিকে আসিফ উল্টো অনেক বেশি রেগে যায়। সে পাগলটাকে ধাক্কা মারতে মারতে কবরস্থান থেকে বের করে দেয় আর বলে, এতটাই কি খারাপ পরিস্থিতিতে পড়েছি নাকি যে শেষ পর্যন্ত একটা পাগলের উপদেশ আমাদের শুনতে হবে? আসলেই এগুলো পাগলের প্রলাপ। চলো তাড়াতাড়ি কবরটা দিয়ে দেই। আকাশের অবস্থা বেশি ভালো না, মনে হয় বৃষ্টি আসবে। এরপরেই তারা সেই কবরস্থানে তাদের বাবার কবর দিতে ব্যস্ত হয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই কবর দিয়ে দেয় তারা। কিন্তু কবর দেওয়ার সময় আসিফ এক অন্যরকম অনুভূতি অনুভব করে, যা আসিফ এর আগে কখনো করেনি। আসিফ যখন কবরে নেমে তার বাবার লাশটা মাটিতে রাখে, তখন এক অন্যরকম গায়ে শিহরণ আনা অনুভূতি তাকে গ্রাস করতে থাকে। কবরের লাশটা রাখার পর যেই লাশটার মুখের উপর থেকে কাফনের কাপড়টা সরে আসিফ, সে তার বাবার লাশের মুখটা দেখেই অনেকটা ভয় পেয়ে যায়। সে ভাবে যে বাবার লাশের চেহারাটা তো এতক্ষণ এতটা ভয়ঙ্কর লাগেনি, স্বাভাবিক একটা লাশের মতোই লেগেছিল। তাহলে কবরের ভেতরে লাশটা রাখতেই এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো কেন? সে এর আগেও অনেক আত্মীয়র লাশে কবরে রেখেছে, কিন্তু এতটা ভয়ঙ্কর অনুভূতি তার মনে কখনো জন্ম দেয়নি। কবরে দাঁড়িয়েই কিছুক্ষণ এই বিষয়টা নিয়ে ভাবার পর আসিফ ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই গ্রহণ করে। সে ভাবল, গ্রামের লোকগুলোর মুখে কবরস্থানটা সম্পর্কে এরকম অদ্ভুত কথা শোনার পর হয়তো তার মনে উল্টাপাল্টা চিন্তা এসে বাসা বাঁধছে। তাহলে সব ঘটনাই হয়তো স্বাভাবিকভাবেই ঘটছে। এরপর দ্রুত তারা দাফন কাজটা সেরে ফেলে। কবর দেওয়ার পর তারা নিজেরাই মোনাজাত করে আবার তাদের শহরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে কবর দেওয়ার পর সবাই স্বাভাবিকভাবেই কবরস্থান থেকে বেরিয়ে আসলেও আবিরের মনে অনেকটা ভয় কাজ করছিল। সে কবরস্থান থেকে বের হওয়ার পথে বারে বারে শুধু তার বাবার কবরের দিকে ফিরে ফিরে তাকাচ্ছিল। তার কেন যেন মনে হচ্ছিল তাকে সেখান থেকে কেউ ডাকছে। সে বেশ ভয় পেয়ে যায়। এরপর সে আর পেছনে ফিরে তাকালো না, সবার সাথে সোজা কবরস্থান থেকে বেরিয়ে আসলো। এরপর হঠাৎ তার মনে হলো তাকে কবরস্থানের ভেতর থেকে কেউ ডেকে বলছে, আমায় এই অভিশাপে একা ফেলে রেখে যাস না বাবা, আমায় সাথে করে নিয়ে যা, আমি আবার তোদের সাথে একত্রে থাকতে চাই। আবির কণ্ঠটা শুনেই আতকে পেছনে ফিরে তাকালো, কিন্তু সে কাউকেই দেখতে পেল না। সে ভাবল এটা হয়তো তার মনের ভুল ছিল। সে আসলে এই অদ্ভুত বিষয়টা নিয়ে একটু বেশি ভাবছে, তাই হয়তো তার মনে এইসব উল্টা পাল্টা চিন্তা ভেসে আসছে। এরপর আবির আর কিছু না ভেবে সবার সাথেই শহরে চলে আসলো। শহরে আসার পর তাদের জীবনটা আবার আগের সেই স্বাভাবিক জীবনের মতোই চলতে থাকলো। প্রথমে বেশ কিছুদিন তার বাবা হারানোর শোক থাকলেও পরে শহরের ব্যস্ততায় তারা তাদের বাবার কথা কিছুটা ভুলতে সক্ষম হয়। আর গ্রামের লোকেদের বলা সেই অদ্ভুত কথাগুলো আর তারা মনে রাখে না। শহরের আধুনিক জীবনের কাছে এই অভিশপ্ত কথাগুলো যেন বড়ই হাস্যকর। আসিফ, আবির এবং তাদের পরিবারের সকল সদস্যরা স্বাভাবিকভাবেই দিন কাটাচ্ছিল। আসিফ রোজ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ব্যাংকে জব করত। আবির রোজ সকাল সকাল বিশ্ববিদ্যালয়ে যেত, বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিত, সন্ধ্যায় বাড়িতে এসে পড়াশোনা করত। এইভাবে তার দিন কেটে যাচ্ছিল। আর তাদের মা, আসিফের স্ত্রী সম্মি এবং আসিফের 5 বছরের মেয়ে আনিকা প্রায় সারাদিনই বাড়িতে থাকত। এভাবেই চলে যাচ্ছিল তাদের দীর্ঘদিন। কিন্তু তাদের স্বাভাবিক জীবন আর বেশি দিন স্থায়ী হলো না। ধীরে ধীরে যেন তাদের জীবনে অস্বাভাবিকতার আবির্ভাব ঘটতে লাগলো। একদিন দুপুরবেলা আসিফের স্ত্রী সম্মি তার মেয়ে আনিকাকে ঘুম পাড়িয়ে ওয়াশরুমে গোসল করতে গিয়েছিল। হঠাৎ ওয়াশরুমের ভেতর থেকেই সম্মি শুনতে পেল যে ঘরের ভেতর আনিকা কারোর সাথে কথা বলছে আর খিলখিল করে হাসছে। সম্মি প্রথমে বেশ অবাক হলো আর ভাবতে লাগলো, এই দুপুরবেলা আনিকা কার সাথে কথা বলছে? মা তো পাশের ঘরে ঘুমিয়ে রয়েছে, এছাড়া বাড়িতে তো আর কেউ নেই। আসিফ এবং আবিরও তো বাড়ির বাইরে আছে, তাহলে আনিকা কার সাথে কথা বলছে?
এরপর সৌমি দ্রুত গোসল শেষ করে আনিকার ঘরে দেখতে যায় যে আনিকা কার সাথে কথা বলছিল, কিন্তু ঘরে গিয়ে দেখে আনিকা চুপচাপ ঘুমিয়ে রয়েছে। এদিকে অন্য ঘরে আসিফের মাও ঘুমিয়ে আছে। সৌমি পুরো অবাক হয়ে যায়, কারণ সে একটু আগেও ওয়াশরুম থেকে স্পষ্ট আনিকার খিলখিল হাসির শব্দ শুনেছে। এরপর কিছুক্ষণ চুপচাপ এটা নিয়ে ভাবার পর সৌমির মনে হলো এটা হয়তো তার মনের ভুল ছিল। আনিকা তো এখনো ঘুম থেকেই ওঠেনি, তাহলে কথা বলবে কিভাবে আর হাসবেই বা কখন? তাই সে এই ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নেয়, কিন্তু এই ব্যাপারটা আর বেশি দিন স্বাভাবিক থাকে না। কিছুদিন পর এই ব্যাপারটাই সৌমির রাতের ঘুম কেড়ে নেয়, কারণ এই ঘটনার পর থেকে আনিকা বেশ অস্বাভাবিক হয়ে যায়। সৌমি প্রায় লক্ষ্য করে যে আনিকা একা একা কারোর সাথে কথা বলতে থাকে। আনিকা নিজে নিজে একা একাই কথা বলতে থাকে আর নিজেই হাসতে থাকে। আনিকা এমন ভাবে কথা বলে যেন মনে হয় তার পাশে অন্য একটা লোক বসে রয়েছে আর সে আনিকার সাথে গল্প করছে। যদিও সৌমি আনিকার পাশে কাউকেই দেখতে পায় না। সৌমি এবং আনিকা রাতে একসাথেই ঘুমায়। মাঝরাতে যেই সৌমির ঘুম ভাঙে, সে লক্ষ্য করে আনিকা কারোর সাথে একা একাই কথা বলছে। সৌমি ঘুম থেকে উঠে দেখতেই আনিকা চুপ হয়ে যায় আর চোখ বন্ধ করে ঘুমানোর অভিনয় করে। একটা 5 বছর বয়সের মেয়ের হঠাৎ এরকম অদ্ভুত ব্যবহার করাটা মোটেও কোনো স্বাভাবিক ঘটনা না। আনিকার এরকম অদ্ভুত ব্যবহার একমাত্র সৌমি লক্ষ্য করে। বাড়ির আর কারোর চোখেই অদ্ভুত ব্যাপার ধরা পড়ে না। সৌমি প্রথম দিকে এই ঘটনাকে স্বাভাবিকভাবেই নিয়েছিল, তাই বাড়ির অন্য কাউকে এই সম্পর্কে কিছুই বলে না। কিন্তু ধীরে ধীরে বিষয়টা আরো জটিল হয়ে যাচ্ছিল, তাই বাধ্য হয়েই আসিফকে এই ঘটনাটা খুলে বলে সৌমি। আসিফ প্রথমে শুনে ঘটনাটা বিশ্বাস করে না। সে ভাবে সৌমির হয়তো কোথাও ভুল হচ্ছে, না হলে একটা 5 বছর বয়সের মেয়ে কি কখনো এরকম অদ্ভুত ব্যবহার করতে পারে? আসিফ প্রথমে বিশ্বাস না করলেও পরে ছুটির দিনগুলোতে আনিকার দিকে লক্ষ্য রাখতে থাকে। এরপর সৌমির মতো আসিফও লক্ষ্য করে যে আনিকা এখন একা একা থাকতে বেশি পছন্দ করে। সে কখনো ছাদে, কখনো নিজের ঘরে শুধু একা একা বসে নিজে নিজেই কথা বলতে থাকে। সে এমন ভাবে কথা বলে যে মনে হয় তার পাশে অন্য একজন লোক রয়েছে এবং সে তার সাথে গল্প করছে। এবার বিষয়টা নিয়ে আসিফও সৌমির মতো বেশ চিন্তায় পড়ে যায়। আসিফ বা সৌমি যখনই আনিকাকে এই বিষয়ে কোনো প্রশ্ন করে, আনিকা সরাসরি এই বিষয়টাকে অস্বীকার করে। সে বলে তার একা থাকতে ভালো লাগে, কিন্তু সে কারোর সাথে কথা বলে না। এরপর আসিফ এবং সৌমি আরো বেশি চিন্তায় পড়ে যায়। আনিকার এরকম গুছিয়ে মিথ্যা বলাটা তাদের আরো বেশি চিন্তায় ফেলে দেয়, কারণ আনিকা মোটেও এই ধরনের মেয়ে ছিল না, আর একটা বাচ্চা মেয়ে। তাই তারা ভাবে এই বাচ্চা মেয়েটা হঠাৎ এতটা বদলে গেল কিভাবে। তারপর তারা ভাবে আনিকা তার দাদাকে অনেক বেশি পছন্দ করত, তাই হঠাৎ তার দাদার মৃত্যুর কারণে হয়তো আনিকা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। তাই আনিকাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে সৌমি আর আসিফ। তাকে একটা শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে। ডাক্তার অনেকক্ষণ আনিকার সাথে নানান বিষয় নিয়ে কথা বলে। এরপর আসিফ এবং সৌমিকে জানায় যে আনিকা পুরোপুরি সুস্থ রয়েছে। বাচ্চা ছেলেমেয়েরা খেলার ছলে এমন একটু একটু অদ্ভুত অভিনয়ও শুরু করে এবং দুষ্টুমিও করে থাকে। যেহেতু তাদের বাড়িতে আনিকার সাথে খেলার মতো সমবয়সী কেউ নেই, তাই হয়তো আনিকা একাকিত্ব দূর করার জন্য এমনটা করে। এটা কয়েক মাস পর এমনিতেই স্বাভাবিক হয়ে যাবে। এছাড়া ডাক্তার আনিকার দিকে বিশেষ যত্ন নিয়ে আর পরামর্শ দেয়। এরপর তারা কিছুটা নিশ্চিত হয়ে বাড়িতে ফিরে আসে। এরপরেও আনিকার এইরকম অস্বাভাবিক আর অদ্ভুত ব্যবহার একটুও কমে না। তবে সৌমি এবং আসিফ এই বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিতে থাকে। তারা ভাবে হয়তো একাকিত্বের জন্য সে এমনটা করছে। এছাড়াও আনিকাকে একটু বেশি করে সময় দেওয়ার চেষ্টা করে তারা। এইভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন চলে গেল, কিন্তু এরপরেই সবচেয়ে বড় অঘটনটা ঘটল। সেদিন ছিল শুক্রবার। আসিফ এবং আবির দুজনেই ছুটির দিন। তারা দুজন মিলে সকাল 10টার দিকে বাজারে চলে গেল ঘরের টুকিটাকি বাজার করতে। বাজার করতে করতে তাদের প্রায় দুপুর 12টা বেজে যায়। তারা বাজার করা শেষে যেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে, ঠিক সেই সময়ে আবিরের মোবাইলে একটা কল বেজে উঠল।
আবির পকেট থেকে মোবাইলটা বের করতেই দেখলো তার মা বাড়ি থেকে কল দিয়েছে। এরপর আবির কলটা ধরতে ওপাশ থেকে তার মা কাঁদতে কাঁদতে আবিরকে বলতে লাগলো, আবির বাবা, তুই তাড়াতাড়ি তোর ভাইকে নিয়ে বাড়িতে চলে আয়, বাড়িতে বড় বিপদ ঘটে গেছে, আনিকা আনিকা মারা গেছে, তোরা তাড়াতাড়ি বাড়িতে আয়, চলে আয়। আবির এই কথাটা শুনে পুরোই আঁতকে উঠল। সে কল ধরার পর মায়ের কাছ থেকে এরকম কোনো কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে কথাটা শুনে প্রায় পাগল হয়ে গেল। সে কিছুতেই বুঝতে পারছে না আনিকা কি করে মারা যাবে। আনিকাকে তো একটু আগেও মা এবং দাদির সাথে তার বাসায় রেখে এসেছিল তারা। এরপর আবির আর তার ভাই আসিফকে এ সম্পর্কে কিছু না বলেই দুজনে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এর কিছুক্ষণ পরেই তারা বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে পৌঁছেই তাদের বাড়িতে এতটা ভিড় দেখে আসিফ এবং আবির পুরো আঁতকে ওঠে। এরপর আসিফ এবং আবির দুজনেই দ্রুত ছুটে বাড়ির ভেতরে যায়। সেখানে গিয়ে দেখে ভিড়টা ক্রমশ বাড়ির পেছন পর্যন্ত গিয়েছে। তাদের বাড়ির পেছনে একটা নতুন বাড়ির কাজ চলছিল কয়েকদিন ধরেই। সেখানে গিয়ে আবির এবং আসিফ যা দেখল তা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখল বাড়ির পেছনে নতুন বিল্ডিং এর পিলারের রডের উপরে আনিকা উল্টে পড়ে রয়েছে। বিল্ডিং এর সুচালো রড আনিকার শরীর হৃৎপিণ্ড ভেদ করে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। রড পুরো তার বুকের ভেতর দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে আছে। আনিকার পুরো শরীর এবং বিল্ডিং এর পিলার পুরো আনিকার রক্তে ভিজে গেছে। আসিফ এবং আবির দৃশ্যটা দেখে আতকে মাটিতে বসে পড়ল। তাদের মস্তিষ্ক আর শরীর যেন অবশ হয়ে যেতে লাগলো। অন্যদিকে কারোর বুঝতে বাকি রইল না যে আনিকা তাদের বাড়ির ছাদ থেকে এই নতুন বিল্ডিং এর রডের উপর পড়ে গিয়েছিল এবং এভাবেই সে মারা যায়। খুব খারাপভাবে রডে আটকে পড়ায় কেউ তাকে এখান থেকে উঠাতে পারেনি এবং অতিরিক্ত রক্তের কারণে সে মারা যায়। কিন্তু আনিকা ছাদ থেকে পড়ল কিভাবে? সবাই ভাবে ছাদে উঠে হয়তো পা পিছলে এখানে পড়ে গেছে, তাই সবাই এটাকে সাধারণ একটা দুর্ঘটনাই ভাবে। এরপর পুলিশ আসে এবং আনিকার লাশকে সেই পিলারের রড থেকে বের করেন। এতক্ষণে সবাই বুঝতে পেরে গিয়েছিল যে আনিকা মারা গেছে। আনিকার মা এইভাবে তার মেয়েকে রডের উপরে পড়ে থাকতে দেখে সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলেছিল। আনিকার বাবাও নির্বাক দর্শকের মতো তাকিয়ে তাকিয়ে শুধু তার মেয়ের লাশটা দেখছিল। এদিকে আবির যেন তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে কল্পনাও করতে পারেনি যে তার জীবনে এমন একটা দিন আসতে পারে। এদিকে তাদের মা ওই দৃশ্যটা দেখে অনেক অসুস্থ হয়ে পড়েন। এই একদিনেই যেন তাদের জীবনটা পুরো পাল্টে গেল। কয়েকদিন আগে তাদের বাবার মৃত্যুর শোক বলতে না বলতে এখন পরিবারের আরেকটা সদস্যর অকাল মৃত্যুর সাক্ষী হলো তারা। এরপর আনিকার দাফন শহরের একটা কবরস্থানে শেষ করেন তারা। আসিফ আবির সহ তাদের পুরো পরিবার যেন ভেঙে পড়ল। তাদের বেঁচে থাকার কারণটাই যেন তাদের চোখের সামনে মারা গেল, আর তারা কিছুই করতে পারল না। তারা শুধু ভাবছিল, ইস, যদি আরেকটু সতর্ক থাকতাম আমরা, তাহলে হয়তো আজকের দিনটা আমাদের দেখতে হতো না। তারা কিছুতেই আনিকার কথা ভুলতে পারছিল না। আর সুমিত আনিকার জন্য প্রায় পাগল হয়ে গিয়েছিল। এরপর দেখতে দেখতে প্রায় এক সপ্তাহের মতো কেটে গেল। আসিফ আবারও অফিসে যাওয়া শুরু করলো। আবির আবার লেখাপড়ায় ব্যস্ত হয়ে পড়ল। আর সুমি নানান সাংসারিক কাজে ব্যস্ত থাকার চেষ্টা করে, যদিও কেউই এখনো পর্যন্ত আনিকাকে ভুলতে পারেনি, আর ভোলাও সম্ভব না। আনিকাকে ভুলতে না ভুলতেই তাদের পরিবারে আরো একটা নতুন বিপদ এসে হাজির হলো। এরই মধ্যে সৌম্যের চোখে হঠাৎ আরো একটা অদ্ভুত ঘটনা ধরা পড়ল। এবার সৌম্য আনিকার করা আচরণগুলোর প্রতিফলন লক্ষ্য করে তার শাশুড়ির ভেতর, অর্থাৎ আসিফের মায়ের ভেতরে। আসিফের মাও কেমন যেন অদ্ভুত আচরণ করা শুরু করে। সৌম্য যখন তার পাশে থাকে তখন সে চুপচাপ বসে থাকে, আর যেই সৌম্য তার থেকে একটু দূরে অন্য ঘরে যায়, ঠিক তখনই সে একা একা নিজে নিজেই কথা বলতে থাকে। সেও এমন ভাবে কথা বলে যে মনে হয় তার পাশে কেউ বসে আছে এবং তার সাথে সে গল্প করছে। যদিও সৌম্য কাউকেই দেখতে পায় না, সৌম্য এই বিষয়টা নিয়েও বেশ চিন্তায় পড়ে যায়।
আনিকার সাথে তার শাশুড়ি মায়ের ব্যবহার কেমন যেন মিল পায় না। এরপর সে একদিন সাহস করেই আসিফের মায়ের কাছে জানতে চায় যে সে একা একা কার সাথে কথা বলে। কিন্তু আসিফের মাও অনেকটা আনিকার মতো করেই উত্তর দেয়, আমার একা থাকতে ভালো লাগে, কিন্তু আমি কারোর সাথে কথা বলি না। এই উত্তর শুনে সৌম্য আরো বেশি অবাক হয়ে আর চিন্তায় পড়ে যায়, কারণ ঠিক এই একই রকম উত্তর সে আনিকার কাছ থেকেও পেয়েছিল। সে কিছুতেই বুঝতে পারছিল না যে তাদের পরিবারের সাথে এসব কি হচ্ছে আর কেন হচ্ছে। ধীরে ধীরে সবাই এতটা অদ্ভুত ব্যবহারে করছেই বা কেন। প্রথমে আনিকা, এখন মা, সেসব ভাবতে ভাবতে প্রায় পাগল হয়ে যাচ্ছিল। এদিকে একের পর এক সুখে আবির এবং আসিফের মনও তেমন ভালো ছিল না। তাই সৌম্য নতুন করে আর তাদের কোনো চিন্তায় ফেলতে চায়নি। তাই এই বিষয়টা তাদের থেকে লুকিয়ে যায় সে। আসিফ বা আবির কাউকেই এই সম্পর্কে কিছুই বলে না সৌম্যি। এইভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। সৌম্যি ধীরে ধীরে ঘটনাকে স্বাভাবিকভাবেই নেয়। এবারও সে ভাবে তার শাশুড়ি মা হয়তো হঠাৎ আনিকার এই দুর্ঘটনা দেখে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এরপর আর বিষয়টা নিয়ে বেশি কিছু ভাবে না সে। কিন্তু এই স্বাভাবিক বিষয়টা আর বেশি দিন স্বাভাবিক থাকে না। একদিন এই বিষয়টাই তাকে অনেক বেশি অবাক করে দেয়। সেদিন আসিফের মাকে সৌম্যি রাতে খাবার টেবিলে ডাকতে তার ঘরের দিকে যায়। সৌম্যি যেই তার শাশুড়ি মায়ের ঘরের সামনে গেল, সে দেখল দরজাটা ভালো করে চাপিয়ে দেওয়া রয়েছে, আর ভিতর থেকে তার শাশুড়ির কথা বলার শব্দ ভেসে আসছে। কিন্তু এবার সে একা একা কথা বলছিল না। এবার আসিফের মায়ের কণ্ঠের সাথে আরো একটা কণ্ঠ সৌম্যির কানে ভেসে আসলো। কণ্ঠটা একটা বৃদ্ধ লোকের। কণ্ঠটা শুনে সৌম্যির বুঝতে বাকি রইল না যে আরে, এটা তো আসিফের বাবার কণ্ঠ। সৌম্য পুরো আঁতকে ওঠে। আসিফের বাবা তো মারা গেছে, তাহলে আসিফের মা তার সাথে কথা বলছে কি করে? এরপর সৌম্য অবাক হয়ে দ্রুত দরজাটা ধাক্কা মেরে ভেতরে যায়, এটা দেখতে যে ভেতরে আসলে কে আছে, কার সাথে আসিফের মা কথা বলছেন। কিন্তু এরপর সৌম্য যা দেখল তা দেখে সৌম্য আরো বেশি অবাক হয়ে গেল। কারণ ঘরের ভেতরে শুধু আসিফের মা একা চুপচাপ বসে রয়েছে, আর কেউ নেই। কিন্তু একটু আগেও তো বাইরে থেকে সে ঘরের ভেতরে স্পষ্ট আসিফের বাবার কণ্ঠ শুনেছে। সুমি বেশ অবাক হয়ে ঘরের এদিক ওদিক আসিফের বাবাকে খুঁজতে থাকে, কিন্তু আসিফের মা ছাড়া আর কাউকেই দেখতে পায় না সে। এরপর সুমি অবাক হয়ে আসিফের মাকে প্রশ্ন করে, মা, আপনি কার সাথে কথা বলছিলেন? সুমির কথাটা শুনে আসিফের মা কিছুটা অবাক উত্তর দেয়, আমি আবার কার সাথে কথা বলবো, আমি তো চুপচাপ এখানে বসেছিলাম। সুমি এরকম উত্তর শুনে আর কিছুই বলতে পারেনি আসিফের মাকে। সুমি শুধু ভাবছিল তাহলে কি সে ভুল কিছু শুনছে। এরপর ভাবলো হয়তো ভুল কিছুই শুনেছে, না হলে মৃত মানুষ কি আবার কখনো ফিরে এসে কারোর সাথে কথা বলতে পারে নাকি। এরপর সৌম্যি কিছুটা স্বাভাবিক হয়ে তার শাশুড়ির মাকে নিয়ে খাবার টেবিলে যায় রাতের খাবার খেতে। আসিফ, আবির, সৌম্যি এবং তাদের মা চারজন মিলে একসাথে খাবার টেবিলে রাতের খাবার খাওয়া শুরু করে। খাবার খাওয়ার মাঝখানেই আসিফের মা হঠাৎ খুব রেগে খাবারের প্লেটটা ছুঁড়ে মেঝেতে ফেলে দেয়। এটা দেখে সবাই অবাক হয়ে দাঁড়িয়ে যায়। এরপর আসিফের মা পাগলের মতো হাসতে থাকে। সে হাসতে হাসতে কেঁদে ফেলে, আবার কাঁদতে কাঁদতে হাসতে থাকে। তাকে হঠাৎ এরকম অদ্ভুত ব্যবহার করতে দেখে সবাই ভয় পেয়ে যায়। তারা কিছুতেই বুঝতে পারে না যে মা আবার হঠাৎ এমন অদ্ভুত ব্যবহার করছে কেন। আসিফ এবং আবির তাকে ধরতে যায়, কিন্তু তাদের মা তাদের প্রচুর শক্তিতে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। আসিফ, আবির কেউই বুঝতে পারে না যে তাদের সাথে এটা কি হচ্ছে। তাদের মা হঠাৎ এতটা অদ্ভুত ব্যবহার করছে কেন তাদের সাথে। এরপর তাদের মা হঠাৎ চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে থাকে, কেউ বাঁচবে না, কারোর বাঁচা উচিত হবে না, তোরাও বাঁচবি না, ও সবাইকে রাখছে, সবাই তার কাছে যাবে। এটুকু কথা বলেই পাগলের মতো দৌড়াতে দৌড়াতে তাদের মা বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। আবির আর আসিফ কেউ বুঝতে পারে না তাদের মা হঠাৎ করে পাগল হয়ে গেল কিভাবে, আর বাড়ির বাইরে কোথায় যাচ্ছে সে। এরপর তার পিছু পিছু আবির, আসিফ, সৌম্যি তিনজনই ছুটতে থাকে।
যতক্ষণে তারা বাড়ির বাইরে পৌঁছালো, দেখলো বাড়ির সামনে রাস্তায় একটা রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। আবির আর আসিফ দেখেই বুঝতে পারল যে এটা তাদের মায়ের দেহ। তাদের মা দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা ট্রাকের সামনে এসে দাঁড়িয়েছিল। ট্রাক ড্রাইভারটা হঠাৎ তাকে দেখে কিছু বুঝে গাড়িটা থামাতে থামাতেই তাদের মা গাড়ির চাকার নিচে পিষে গিয়েছিল। আসিফ আর আবির তাদের মায়ের রক্তাক্ত দেহ এইভাবে দেখে পুরো আঁতকে ওঠে। এরপর আশেপাশের লোক ও আবির আসিফ মিলে তাদের মাকে নিয়ে দ্রুত হাসপাতালে যায়। কিন্তু যতক্ষণে তারা হাসপাতালে পৌঁছায় তার আগেই তাদের মা পৃথিবীর মায়া ত্যাগ করে উপরের দুনিয়ায় চলে যায়। ডাক্তার তাদের মাকে মৃত ঘোষণা করেন। এরপরে আবির, আসিফ, সম্মি তিনজনেই কান্নায় ভেঙে পড়েন। তাদের পরিবারের তৃতীয় শোক নেমে আসে। আবার তাদের বাড়িতে আত্মীয় স্বজনেরা এসে ভিড় জমায়। তাদের মায়ের লাশকেও শহরের একটি কবরস্থানে দাফন করে দেয়া হয়। সবাই তাদের মায়ের মৃত্যুটাকে একটা সাধারণ সড়ক দুর্ঘটনা ভাবে, কিন্তু আবির, আসিফ আর সম্মি তো জানে যে এটা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। তাদের মায়ের সাথে নিশ্চয়ই অস্বাভাবিকভাবে অদ্ভুত কিছু ঘটেছিল, তাই সে আত্মহত্যা করেছেন। কিন্তু কি ঘটে থাকতে পারে এটাই কারোর মাথায় আসছিল না। এছাড়া তাদের এলাকার মানুষ এবং তাদের শহরের আত্মীয় স্বজনেরা এই বিষয়টা নিয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন। একসাথে পরিবারের এতগুলো সদস্যর ধীরে ধীরে মৃত্যু তাদের কাছে বেশ অস্বাভাবিক লাগছিল। কিন্তু যখন পরিবারের কোনো সদস্যই এর কোনো সমাধান করতে পারছেন না বা উত্তর খুঁজে পাচ্ছে না, তখন এরা আর কি করবে? এরপর দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কেটে যায়। আবির, আসিফ আর সুমি শারীরিকভাবে বেঁচে থাকলেও তাদের আত্মিক মৃত্যু অনেক আগেই ঘটে গিয়েছিল। হঠাৎ কাছের মানুষগুলোকে হারিয়ে তারা সবাই মানসিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনার পর সুমি আসিফ এবং আবিরকে আগের ঘটা সব ঘটনা খুলে বলেন। সুমির দেখা সেই অদ্ভুত ঘটনাগুলো সে তাদের জানায়। সুমি বলে যে মাও আনিকার মতো বেশ কিছুদিন ধরে খুব একা একা থাকত এবং একা একাই নিজের সাথে কথা বলে যেত। এই কথা শুনে আসিফ এবং আবির কিছুটা আন্দাজ করতে পারে যে এই দুইজনের মৃত্যুর মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে, কিন্তু কি সম্পর্ক থাকতে পারে এটা তারা কেউই আন্দাজ করতে পারে না। তাদের জীবন যেন ধীরে ধীরে আরো বেশি অস্বাভাবিক হয়ে যাচ্ছিল। তাদের সাথে অদ্ভুত ঘটনা ঘটা যেন আর বন্ধই হচ্ছিল না। এবার তাদের সাথে সবচেয়ে বড় অঘটনটা ঘটে গেল। সেদিন আসিফ একটা জরুরি কাজে ব্যাংকে যায়। এদিকে আবিরও বাড়িতে ছিল না, সে তার এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল। সুম্মিকে বাড়িতে একা রেখেই তারা বাড়ির বাইরে গিয়েছিল। আসিফ ব্যাংকে জরুরি কাজ করছিল, ঠিক সেই সময়ে তার মোবাইলে তার মামার নাম্বার থেকে একটা কল আসলো। আসিফ কলটা ধরে স্বাভাবিকভাবেই বলল, হ্যালো মামা। এরপর তার মামা তাকে যা বলল তা শোনার জন্য আসিফ মোটেও প্রস্তুত ছিল না। তার মা বলল, তুই কোথায় রে বাবা? তাড়াতাড়ি বাড়িতে চলে আয়, একটা বড় সর্বনাশ ঘটে গেছে। তোদের উপর বাড়িতে আগুন লেগে গেছে, বাড়ির সবকিছু পুড়ে গেছে, তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। মামার মুখে হঠাৎ এই কথাটা শুনে আসিফ ভয়ে আঁতকে ওঠে। সে জানে যে সম্মি একা বাড়িতে রয়েছে, তাহলে তার আবার কিছু হয়নি তো? এরপর আসিফ আবিরকে কল দিয়ে এই আগুন লাগার কথাটা জানায়। আবিরও এই একই রকম কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে ভয়ে আঁতকে ওঠে এবং সম্মির কথা চিন্তা করতে থাকে। এরপর তারা দুজনেই খুব দ্রুত বাড়িতে পৌঁছায়। বাড়িতে পৌঁছেই আবারও সেই হাজারো মানুষের ভিড় দেখে তাদের হৃদস্পন্দন যেন আরো বেড়ে যায়। এরপর তারা ধীরে ধীরে ভিড় ঠেলে বাড়ির ভেতরের দিকে এগিয়ে যায়। বাড়িতে যেতেই দেখল তাদের বাড়ি আর এখন তাদের বাড়ির পুরনো অবস্থায় নেই। পুরো বাড়ি পুড়ে কয়লা হয়ে গিয়েছে। আবির এবং আসিফ পাগলের মতো সম্মিকে চারিদিকে খুঁজতে থাকে। এরপর দেখে বাড়ির সামনে পাটির ওপর সাদা কাপড় দিয়ে একটা লাশ ঢেকে রাখা হয়েছে। সাদা কাপড়টা সরাতেই তাদের আর চিনতে বাকি রইল না যে এটাই তাদের সম্মি। সম্মির পুরো শরীর আগুনে পুড়ে ঝলসে গেছে। লাশটা দেখে চেনার উপায় নেই যে এটা কার লাশ, কিন্তু শরীরের গঠন দেখে বোঝা যায় যে এটা স্পষ্ট একটা মেয়ের লাশ। আর এই বাড়িতে
সুমি ছাড়া আর কোনো মেয়েও ছিল না। আসিফ পুরো কান্নায় ভেঙে পড়ে। আবিরও কান্না করছিল, তাও সে তার ভাইকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এরপর পুলিশ ও গোয়েন্দা দল আসে। এর আগেই ফায়ার সার্ভিসও চলে এসেছিল। তারা নানান তদন্ত করার পর অবশেষে জানায় যে হয়তো গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে এই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আর এই মেয়েটা অর্থাৎ সুমি সে সময় রান্নাঘরে ছিল, তাই সে সাথেই আগুনে পুড়ে মারা যায়।